আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। যশোরে কাঙ্ক্ষিত হারে কমছে না নিত্যপণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগরের দাম না কমার কি কারণ বলছেন বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আমি এখন রয়েছি যশোরের বড় বাজারে। আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে শীতকালীন সবজি বাজারে ওঠার সাথে সাথে কিন্তু দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু আমরা এবার লক্ষ্য করছি যে কোনো কারণেই আসলে কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছে না। তো আমরা এই দাম না কমার পেছনে আমরা কথা বলেছি আমাদের যশোরের টাস্ক ফোর্সের প্রধান যিনি রয়েছেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে কিছু কিছু পণ্যে কিন্তু একেবারে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু সেই কাঙ্ক্ষিত ভাবে কিন্তু দাম কমছে না। তো তিনি এখানে ব্যবসায়ীদেরকে কিন্তু তিনি দায়ী করছেন যে এখানে কতিপয় কিছু ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেট করে কিন্তু আসলে দাম বৃদ্ধি করছেন, এমনটাই তিনি অভিযোগ করেছেন। আবার আজকের বাজার দরটা যদি একটু যশোরে জানিয়ে রাখি, আজকে কাঁচা ঝাল কাঁচা ঝাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকা, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকা, পেঁয়াজ কিন্তু 100 থেকে 120 টাকা, রসুন 240 টাকা করে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি, ফুল প্রতি পিস 40 টাকা করে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা করে কেজি। কিন্তু কাঁচা বাজারে আমরা দেখেছি যে গত দিনের চেয়ে আজকে কোন পণ্যে 10 টাকা থেকে 20 টাকা কমলেও উত্তাপ ছড়াচ্ছে কিন্তু মুরগির বাজারে। মানে দেশি মুরগি তো বলা চলে যে একেবারে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশি মুরগি আজকে যশোরের বাজারে 480 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা করে কেজি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা করে কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি, লেয়ার মুরগির বিক্রি হচ্ছে 330 টাকা থেকে 350 টাকা পর্যন্ত, ডিম কিন্তু 50 টাকা হালি বিক্রি হচ্ছে। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আসলে বাজারে এসে বাজার করে কেউ কিন্তু স্বস্তিতে নেই। দেশি মুরগি যদিও 480 টাকা করে কেজি, কিন্তু কেজি হিসাবে কিন্তু এক পিস দেশি মুরগি কিন্তু পাওয়া যাচ্ছে না। একটু পাইতে গেলে প্রায় 2 কেজি বা তার চেয়ে বেশি এরকম ওজন হয়ে যাচ্ছে। সে কারণে দেশি মুরগির কথা মানুষ এক প্রকার খাদ্য তালিকা থেকে বাদ দিয়েছে, এরকম একটা অবস্থা। চালের বাজার অবস্থা যদি একটু জানিয়ে রাখি, চালের বাজার আজকে বাংলামতি চাল যাচ্ছে 84 টাকা থেকে 86 টাকা পর্যন্ত কেজি, মিনিকেট যাচ্ছে 64 থেকে 68 টাকা কেজি, কাজল লতা 66 টাকা করে কেজি, 28 চাল যাচ্ছে 65 টাকা করে কেজি, 63 চাল যাচ্ছে 72 টাকা কেজি, নূরজাহান নামে যে মোটা চালটা রয়েছে এটা 55 টাকা করে কেজি, হীরা চালটা যাচ্ছে 52 টাকা করে কেজি। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে হিমাগার গুলোতে যে আলুর যে দাম বৃদ্ধির কারণ উনি বলেছে যে হিমাগার গুলোতে যে আলুর পরিমাণ কমে এসেছে, এই কারণে দাম বাড়ছে। আর দেশি পেঁয়াজের মজুদ শেষ এখন, সে কারণে পেঁয়াজের বাজারও অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে ব্যবসায়ীরা বলছে যে আগামী মাস নাগাদ নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন। তবে মাছের বাজারে আজকে কিছুটা স্বস্তি রয়েছে, আমরা এমনটাই বাজারে এসে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে যশোরের বাজার পরিস্থিতি সর্বশেষ। তো আপনাকে ধন্যবাদ সালাউদ্দিন। যশোর থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা এখন চলে যাব সরাসরি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদেরকে এখানে দাওয়াত করে কি অপমান করতে চান নাকি? এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে মাঝে মধ্যে সিপিডি ডায়ালগের মধ্যে। সো দ্যাট ইজ দ্য রোল অফ যে পাবলিক রিজনিং এর যে বিষয়টা আছে, যে প্ল্যাটফর্ম গুলো সেই পাবলিক রিজনিং কে ফ্যাসিলিটেট করে, প্রমোট করে, ডেভেলপ করতে চায়, এগুলো যে কত গুরুত্বপূর্ণ এটা আরো বেশি আমরা আমাদের কাছে ইয়ে হয় যখন এরকম একটা ক্রাইসিস সৃষ্টি হয় দেশে, কোনো বিশেষ কোনো একটা অবস্থার সৃষ্টি হয়, তখন যে আপনার জন্য যে স্পেসটা আছে, যে স্পেসটা ওরা ক্রিয়েট করে, সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদের তখন আমাদের কাছে মনে করিয়ে দেয় যে পলিটিক্যাল স্পেসের বাইরে যে স্পেস গুলো থাকা দরকার পাবলিক রিজনিং এর জন্য, এগুলো কত গুরুত্বপূর্ণ আসলে আমাদেরকে মনে করিয়ে দেয়। এখন বাংলাদেশের বিশেষ করে
এই ইদানিং যে ঘটনাগুলো ঘটে গেছে, একটা স্বৈরাচার ফ্যাসিস্টের দেশ ত্যাগের পরে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে, এটা একেবারে অ্যাক্রস দ্য বোর্ড আমি বলবো যে বিশাল একটা পরিবর্তন, সাডেনলি একটা বড় পরিবর্তন হয়েছে। একটা রিয়েলাইজেশন এসছে, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা চিন্তা, একটা ভাবনা, একটা আকাঙ্ক্ষা, যেটা সকলের মনে জেগেছে এখন, শুধু পলিটিশিয়ান সহ আমি বলবো যে আমরা একটা ফ্রি ফেয়ার সোসাইটি, একটা এনভায়রনমেন্ট চাচ্ছি যেখানে আবারও যেই স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল, যে চিন্তা ছিল, যে দর্শন ছিল, সেটা প্রতিফলন করার আবার একটা সুযোগ এসছে। এবং এই ক্ষেত্রে যে অনেক সময় একটা সার্কামস্টেন্সেস ডেভেলপ করে যেটা আদারওয়াইজ আপনার সাধারণ চিন্তার মধ্যে আসতে অনেক সময় লাগে, বাট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা খুব সাডেনলি, এটা ফাস্ট ফরওয়ার্ড, একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে, তখন আমরা মনে করি যে এটা বড় ধরনের পরিবর্তনে যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা মনে হয় বাংলাদেশে এখন এসছে আমরা মনে করি। এবং আমি নিজেদের বলি, আমি পলিটিশিয়ানদের বলি যে পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। মানে দিস ইজ এ টাইম যে আসলে আমাদের সকলকেই এই অনুধাবন যেটা আমরা করতে পারছি, এটাও কিন্তু সিপিডির যে রোলের সাথে আগামী দিনের রোল কে হবে, যে বিশেষ করে যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা আজকে এখানে এসেছি, আগামী দিনের রোল সিপিডির কি হবে, এবং সিপিডির বিগত দিনের যে রোল ছিল, যে কাজগুলো করেছে, আমি জানি না কোনো ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন সিপিডি করেছে কিনা, মানে পার্টিকুলার জবের ওনাদের যে কাজগুলোর পরিপ্রেক্ষিতে এটা ইম্প্যাক্ট কি ছিল, এটার কোনো ইভ্যালুয়েশন হয়েছে কিনা আমি জানি না। মেবি দ্যাট উইল হেল্প, যে আমাদের প্রত্যেকটা আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট যেখানে আমরা এসেছি, অনেকে এসছে, তো এগুলোর ইম্প্যাক্ট যদি ইভ্যালুয়েশন করা যায় এবং আগামী দিনের প্ল্যানিং এর জন্য সিপিডি কি করতে পারে, বিশেষ করে এই প্রেক্ষাপটে এখন যেটা যেটা দেশের সৃষ্টি হয়েছে। আর সিপিডির পলিটিক্সের বাইরে অর্থনীতি, বিভিন্ন সোশ্যাল ইস্যুতে কাজগুলোতে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমি সবসময় ইনভলভ ছিলাম, এবং বাংলাদেশের ইকোনমিক পলিসি, অর্থনীতির যে নীতিমালা প্রণয়নে সিপিডির অনেক রোল ছিল, আছে এবং থাকবে আমি নিশ্চয়। এবং এখানেও এগেইন আমাদের যে রিফর্ম গুলোর কথা আমরা এখন সকলে ভাবছি, যে আসলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সরকার তো রিফর্ম করছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম কমিটি করে দিয়েছে। আমাদের দলে আমরাই 5-7টা এখন রিফর্ম কমিটি করেছি। সিপিডির যাত্রা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্তদের বড় একটি অংশ শিশু এবং বয়স্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গু নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন? ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বলতে গেলে গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছিল সেভাবে মৃত্যু কিন্তু বাড়ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে, কারণ আমরা যে হাসপাতাল রয়েছে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে শুধু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কিন্তু একটা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে এই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডেও কিন্তু আলাদা করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখানকার যারা চিকিৎসক তারা যেটি বলছেন, এই হাসপাতালে দৈনিক গড় যদি হিসাবে বলা যায় তাহলে 30 থেকে 35 জন, আবার অনেক থেকে 40 থেকে 45 জন মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। তাদের অধিকাংশই কিন্তু পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরের কিন্তু বেশ কয়েকটা এলাকায় কিন্তু ডেঙ্গুর উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা বলে ঘোষণা করা হয়েছে। সেই সব এলাকাগুলোতে কিন্তু যারা মানুষ রয়েছেন তাদেরকে খুব সতর্কতা ভাবে থাকার জন্য বলছেন চিকিৎসক এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে নতুন মেয়র ডাক্তার সাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু পুরো নগরীতে কিন্তু মশক নিধন যে কার্যক্রম সেটি কিন্তু জোরদার করেছেন। পাশাপাশি
মুক্ত যেসব খাল নালা রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিনই ডোর টু ডোর তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সকালেও দেখেছি কিন্তু নগরের একটু গুরুত্বপূর্ণ এলাকা কাজীদের এলাকায় যে উন্মুক্ত একটা স্থানে যেখানে ময়লা আবর্জনা ফেলা হতো সেখানে কিন্তু তাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে কিন্তু তিনি সেখানে তাদের অভিযান কর্মসূচি পালন করেছেন এবং মশক নিধনের যতটুকু যেসব কার্যক্রম রয়েছে সেসব কার্যক্রম কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। আরেকটি কথা বলে রাখি, নগরের পাশাপাশি কিন্তু জেলার যতগুলো উপজেলা রয়েছে সেগুলোর মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, সন্দ্বীপ এইসব উপজেলায় কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমরা যেমন খবর নিয়েছি সেখানে কিন্তু দৈনিক গড়ে 10 থেকে 15 জন, আবার অনেক থেকে 20 জন পর্যন্ত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অধিকাংশ যারা গ্রামীণ এলাকায় যেসব মানুষ বসবাস করে তাদের ডেঙ্গু শনাক্ত হয়েছে কিনা বা ডেঙ্গু হচ্ছে কিনা সেটি তারা জানেন না। কারণ তাদের শরীরে জ্বর, সর্দি, মাথা ব্যথা দেখা দিলে কিন্তু তারা নিকটস্থ ফার্মেসি বা ওষুধের দোকান থেকে কিন্তু ওষুধ খাওয়ার পরে কিন্তু তারা সেরে যাচ্ছেন বা অনেকেই কিন্তু বাড়িতেই এর থেকে চিকিৎসা নিচ্ছেন। এই ক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন, শুধু জ্বর হলে কিন্তু ডেঙ্গুর লক্ষণ নয়, জ্বরের পাশাপাশি যদি সর্দি, মাথা ব্যথা বা খিঁচুনি, অনেক রক্ত বমি করা এসবে কিন্তু ডেঙ্গুর মারাত্মক লক্ষণ। কিন্তু যাদের শরীরে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগও কিন্তু আক্রমণ করছেন। কিন্তু হাসপাতালে সেটি যেটি দেখেছি, যারা বেশি বয়স্ক তাদেরকে ডেঙ্গু আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে অন্যান্য রোগও কিন্তু তাদের শরীরে শনাক্ত হচ্ছে এবং ডেঙ্গু থেকে অনেক সময় চিকিৎসকরা যেটি বলছেন লাঞ্চের পাশাপাশি শরীরের অন্যান্য অংশগুলোতে কিন্তু আক্রান্ত হচ্ছেন। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছে এদের মধ্যে একটু ভয়ভীতি কাজ করছে। আর এই হাসপাতালে কিন্তু নগর চাইতে জেলার বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে বেশি, পার্বত্য অঞ্চল এলাকা থেকে, কক্সবাজার এলাকা থেকে এবং কুমিল্লা এলাকা থেকে কিন্তু এই হাসপাতালে প্রতিদিনই গড়ে অনেকগুলো রোগী আসছেন। তাদের অধিকাংশই আমরা যেটি দেখেছি হাসপাতালে তরুণ, যাদের বয়স 15 থেকে 18 বা 20 থেকে 22 বছর, এইসব রোগী কিন্তু এই হাসপাতালে আসছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন ডেঙ্গু ওয়ার্ডের, যে ডক্টর নূর মোহাম্মদ, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, আসলে হাসপাতালে যেসব রোগী এসেছেন তাদের অধিকাংশ কিন্তু ডেঙ্গুর যে ফেলো সেটি কিন্তু দেখা যাচ্ছে, কারণ তাদের মধ্যে ডেঙ্গুরও ঝুঁকি কিন্তু বাড়ছে। কারণ চিকিৎসকরা আরটি যেটি বলছেন, অধিকাংশ মানুষ কিন্তু যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করে তাদের কিন্তু ডেঙ্গুর যে ক্ষমতা সম্পন্ন তাদের সেটি তারা বারবার দেখছেন। এবং যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে এই যারা চিকিৎসকরা যেটি বলছেন, যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং তাদের অধিকাংশই কিন্তু আসলে বয়সে তরুণ এবং শিশু। তো এই ক্ষেত্রে যদি যাদের শরীরে জ্বর, সর্দি, কাশি দেখায় তাহলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলছেন চিকিৎসকরা। তো ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নাজিম। চট্টগ্রাম থেকে ডেঙ্গু রোগের সংখ্যা ও চিকিৎসার বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একেএম নাসিম। নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কেন আটকে আছে ভবনটি নির্মাণ কাজ? কি ধরনের অসুবিধা পোহাতে হচ্ছে রোগীদের, জানাবেন আমাদেরকে। তোয়া বলছিলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের কথা। তো আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে সেই প্রান্তিক জনগোষ্ঠীর সেবা খাতে প্রধান একটি ভরসা স্থল হচ্ছে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। তো এই হাসপাতালে যে পুরাতন যে ভবনটি ছিল জরাজীর্ণ ভবন, সেটি ভেঙে নতুন যে 7 তলা বিশিষ্ট একটি ভবন করা হচ্ছে একই স্থানে। তো এটি আসলে বিগত 2021 সালে নির্মাণ কাজ শুরু হলো, কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর আজ অব্দি এই ভবনের কাজ শেষ হয়নি। সেই হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ ভবন বুঝে পায়নি। তো সেক্ষেত্রে নতুন ভবন বুঝে না দেওয়ার কারণে আসলে নোয়াখালী জেনারেল হাসপাতালে যে সেবা কার্যক্রম রয়েছে সেটিতে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে আসলে যে ভবনের অভাবে তারা যে তাদের যে সেবা সেটি যে কার্যক্রমে তারা অত্যন্ত যে ভোগান্তিতে রয়েছেন। উদাহরণ হিসেবে তারা
জানিয়েছেন যে হাসপাতালে প্রতিদিন বিশেষ করে বহির্বিভাগে গড়ে রোগী হয় 1200-এর উপরে রোগী হয়। তো এই রোগীদেরকে আসলে যে লাইনে দাঁড় করিয়ে একটা নারী পুরুষ শিশু সহ সকলকে লাইনে দাঁড় করিয়ে রেখে যে পর্যাপ্ত স্থান দরকার সেই স্থান না থাকায় যে হাসপাতালে একটি অরাজকতার মতো পরিস্থিতি বিরাজ করছে। আর একটু তথ্য যদি জানাতে সেটা হচ্ছে যে চিকিৎসকদের পর্যাপ্ত কক্ষর অভাবে চিকিৎসকরা কিন্তু তাদের জন্য নির্ধারিত যেসব কক্ষ রয়েছে সেগুলোতে বসতে পারছেন না। যেসব কক্ষ রয়েছে সেগুলোতে গাদাগাদি করে অনেকটা তাদেরকে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে রোগীরাও কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছে, কেননা যে কক্ষের মধ্যে পর্যাপ্ত জায়গা না থাকায় অন্যান্য যে স্টাফরা রয়েছে তাদের সাথে চিকিৎসক বসার কারণে একটা গিঞ্জি পরিবেশ অবস্থা বিরাজ করছে। অপরদিকে পুরা যে এখন টিনশেড যে একটি আলাদা একটি ভবন করে সেবা কার্যক্রম চলছে, সেখানে অক্সিজেন প্ল্যান্ট না থাকা আসলে যেসব যে সংকটাপন্ন রোগী আসছে তারা অনেকটা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে, অথবা তাদেরকে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরেকটি তথ্য জানিয়ে রাখতে সেটা হচ্ছে যে এখানে নতুন ভবন নির্মাণ হলে যে এখানে বিভিন্ন বিভাগ রয়েছে, যে স্বাস্থ্যসেবার যে বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো স্থান হবে বলে তারা জানিয়েছেন। কিন্তু পুরাতন যে ভবনটি তারা এখন সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে যে স্থান সংকুলন না হওয়ার কারণে যে কিডনি বিভাগ সহ যে নাক কান গলা বা অন্যান্য যে অর্থোপেডিক্স বিভাগ সহ যেসব বিভাগ রয়েছে সেগুলো তারা সেবা দিতে পারছে না। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে। তিনি জানিয়েছেন আসলে যে বিভিন্ন সমস্যার কারণে যে আসলে বিলম্ব হয়েছে বলে তিনি স্বীকার করছেন। কারণ হিসেবে জানিয়েছেন যে কাজ শুরু হওয়ার পরে যে করোনার যে মহামারী প্রভাব দেখা গেছিল সে সময় কাজ বন্ধ ছিল। এছাড়া যে গণপূর্ত বিভাগ যেটি কর্তৃপক্ষ, সেটি গণপূর্ত বিভাগের বিগত কিছু কর্মকর্তা যে অসাধু কর্মকর্তার কারণেও তিনি বাধাগ্রস্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে খুব দ্রুত যদি এই নতুন ভবন যদি বুঝিয়ে দেওয়া হয় তারা যে সেবা কার্যক্রম সেটি তারা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করছেন যে আগামী জানুয়ারি মাসের ভিতরে তারা এই ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে নোয়াখালী জেলা হাসপাতাল আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। নতুন ভবনের কাজ শেষ হওয়ায় ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালে সেবা কার্যক্রম, এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। দেশ জুড়ে জেগে বসতে শুরু করেছে তীব্র শীত, তাই অন্যান্য জেলার মতোই ময়মনসিংহ বেড়েছে উষ্ণ কাপড়ের বেচাকেনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। শীতের আগমন উপলক্ষে আমরা দেখেছি যে উষ্ণতার কাপড় কিনতে কিন্তু সাধারণত ক্রেতা বিক্রেতাদের যে একটি সমাগম সেটি কিন্তু বিভিন্ন দোকানগুলোতে কিন্তু বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহ নগরী হকার্স মার্কেট এবং গাঙ্গিনাপাড় এবং মহারাজা রোড, ট্রাঙ্কপট্টি, বাসাবাড়ি মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেটে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা শুরু হয়েছে গরমের কাপড়। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে এবছর কিন্তু তারা মোটা অঙ্কের বাজেট নিয়ে এইসব কাপড় কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা ক্রয় করে আনছেন, এবং ব্যবসায়ীরা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু পুরোদমে শুরু হয়নি। অর্থাৎ তারা প্রত্যাশা রাখছেন যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে তাদের যে বেচা বিক্রি সেটি বৃদ্ধি পাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এইসব দোকানগুলোতে নিম্ন মধ্যবিত্ত সহ উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছেন সকলেই কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কাপড় ক্রয় করতে পারছেন। অর্থাৎ 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মূল্যের কাপড় কিন্তু এইসব দোকানে পাওয়া যাচ্ছে, এবং সেইগুলো কিন্তু অনেকেই দেখে পছন্দ করে। কিন্তু আমরা দেখেছি যে একেবারেই সকাল 9টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু চলমান রয়েছে, এবং ক্রেতারা বলছেন যে তারা কিন্তু স্বল্প মূল্যে অর্থাৎ ঊর্ধ্বগতির বাজারে তারা শীত নিবারণ করতে স্বল্প মূল্যে কিন্তু এইসব মার্কেট থেকে কাপড় কিনে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে তারা কিন্তু দেখে শুনে কাপড় ক্রয় করতে পারছেন, এবং বিক্রেতারাও কিন্তু প্রত্যাশা রাখছেন যে এবছর শীত অনুযায়ী কিন্তু তাদের বেচা বিক্রি বাড়বে। একটু জানতে চাই, এবছর তো এখনো পর্যন্ত পুরোপুরি শীত শুরু হয়নি, এবং আপনাদের প্রত্যাশা কি বেচা বিক্রি সামনে কেমন হবে? সামনে তো আপনার আশা করতেছি যে হয়তো ঠান্ডা পড়বে, এই আশায় রয়েছে, কিন্তু এমনি তো মূলত বেচা কেনি নেই, শীতের মাল খুবই কম। আর যে পরিস্থিতি দেখতেছি এরকম থাকলে তো আমাদের অবস্থা আরো খারাপ, মানে অনেক সমস্যা চলতেছে আর কি। এবছর আপনাদের কালেকশন কি? এই বছর কালেকশনে যেগুলা ওই যে আপনার আগের যে মালগুলা ছিল এগুলাই হইতেছে,
আর নতুন কোনো কালেকশন আয় নাই, এবার তো কোনো নাই, নতুন ইম্পোর্ট নাই বলে মালের, এগুলো সব আগের মাল। ব্যবসায়ীরা বলছিলেন যে বিগত বছরগুলোতে তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো কিন্তু তারা এবছর নতুন করে দোকানে সাজিয়েছেন এবং তাদের যে প্রতি বছরই যে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের মালামাল আসে সেটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সেই বিষয়টি বলছিলেন। এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু আমরা দেখেছি এই কাপড়গুলোতে, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে যে কাপড়গুলো শীতের শুরুতেই চলে আসতো বাংলাদেশে, সেই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু সেই দিকে একটি প্রভাব সেটি কিন্তু পড়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যদিও কিছুদিন পরে হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী যে কাপড় রয়েছে সেটি কিন্তু তারা পাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, আপনি তো বিভিন্ন রকমের কাপড় দেখছেন, আসলেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এবছর দাম আছে কিনা? জি, এখানে আমার মনে হয় মোটামুটি সাধারণ সবার জন্য, যারা সাধারণ আছে তাদের জন্য মোটামুটি একটা যে দামটা মানে কষ্টকর না হয় এরকম এখানে পাওয়া যায়, এরকম মানে এই দামের কাপড় পাওয়া যায়। জি, ক্রেতারা বলছিলেন যে আসলে তাদের সাধ্যের মধ্যেই কিন্তু দাম রাখছেন বিক্রেতারা। এবং আমরা কথা বলেছিলাম যারা কাপড় বিক্রি করে থাকেন এবং যারা ক্রেতা রয়েছেন সকলেই কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছরেই কিন্তু এইসব দোকানগুলোতে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কাপড় ক্রয় করতে পারেন এবং বেচা বিক্রির যে একটি ধুম পড়ে সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু চলে, অর্থাৎ বেচা বিক্রি বেশি বেড়ে যায় কিন্তু রাতের বেলায়, সেই বিষয়টি বিক্রেতারা বলছিলেন। এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী মালামাল কিন্তু এবছর তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং সামনের হয়তো কিছু দিন পরে কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু বাড়বে, সেই বিষয়টি বলছিলেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখানে স্বল্প মূল্যে কাপড় কিনতে পেরে তারা কিন্তু অনেকটাই খুশি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহ থেকে শীতের বেচাকেনার বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মংলা বন্দর দিবস। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কি ধরনের আয়োজন দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু নানা আয়োজন করেছে। আমরা দেখেছি সকাল 9:45টার দিকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে আসলে মোংলা বন্দর কর্তৃপক্ষের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয়েছে। শোভাযাত্রা শেষে মোংলা বন্দর জেটির যে প্রধান ফটক রয়েছে সেখানে কিন্তু বেলুন উড়িয়ে বন্দরের যে চেয়ারম্যান রয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম শাহিন রহমান, তিনি কিন্তু এই বন্দরের যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সেই কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমি রয়েছি মোংলা বন্দরের স্টাফিং অ্যান্ড আনস্টাফিং যে শেড রয়েছে সেই শেডে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি অনেক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন। তাদেরকে মোংলা বন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই মোংলা বন্দরের অনুষ্ঠান উদযাপন করছেন। এই মুহূর্তে মোংলা বন্দরের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এখন অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একদম সরাসরি সেখানে নিয়ে যেতে চাই, দেখেন মোংলা বন্দরের যিনি চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান তিনি বক্তব্য দিচ্ছেন একদম। আপনাদেরকে জানাচ্ছিলাম মোংলা বন্দরের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম চলছে। এখন অতিথিদের উদ্দেশ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন এবং এই যে অনুষ্ঠান চলছে ইতিমধ্যে মোংলা বন্দরের সেরা যে বন্দর ব্যবহারকারী রয়েছেন
তাদেরকে কিন্তু বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যারা বন্দর ব্যবহার করবেন সে কারণে বন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি কিন্তু বন্দরের চেয়ারম্যান দিয়েছেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই বন্দরের কর্মসূচি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা যদি আপনাদেরকে একটু বন্দর প্রতিষ্ঠার ইতিহাস জানাই, সেটা হচ্ছে 1950 সালে খুলনার চালনা নামক স্থানে আসলে মোংলা বন্দরের এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ভৌগোলিক কারণে বাগেরহাটের মোংলায় আসলে এখন যেখানে মোংলা বন্দর অবস্থিত এখানে কিন্তু মোংলা বন্দরের স্থানান্তর করা হয় এবং মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। মূলত 1980 সালের দিকে মোংলা বন্দরের ব্যস্ততা বাড়তে থাকে। এরপর থেকে প্রতিনিয়তই মোংলা বন্দরের ব্যস্ততার সাথে সাথে সক্ষমতা বৃদ্ধি করা হয় এবং পদ্মা সেতু নির্মাণের পরে মোংলা বন্দরের সক্ষমতা আরও বেড়েছে এবং মোংলা বন্দর ব্যবহারকারীও বেড়েছে বলে আমাদেরকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। মোংলা বন্দরের স্টাফিং অ্যান্ড আনস্টাফিং শেড থেকে এই ছিল আমার কাছে মোংলা বন্দর প্রতিষ্ঠা বার্ষিকীর সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ সোহান। মোংলা বন্দর দিবস উদযাপন হচ্ছে এবং সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হচ্ছে নিরাপদ সড়ক চাই সংগঠনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, সেখানে কি কি আয়োজন দেখছেন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আমাদেরকে জানান। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে কিন্তু এই নিরাপদ সড়ক চাই জেলা কমিটির উদ্যোগে 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। সকাল 9:30 থেকে 10টার দিকে জয়পুরহাট শহরের 0 পয়েন্ট শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়েছে। তারপরে কিন্তু এই জয়পুরহাটে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখানে আলোচনা সভা হচ্ছে এবং নিরাপদ সড়ক নিয়ে যে বিভিন্ন রকমের সচেতনতামূলক বিভিন্ন সংস্থার সরকারি বেসরকারি সংগঠনের যে স্টেক হোল্ডাররা আছে তারা কিন্তু তাদের মতামত দিচ্ছেন এবং ফাইন্ড আউট করার চেষ্টা করছেন যে কিভাবে নিরাপদ সড়কে চলাচল করতে হবে বা চলাচল করা যাবে। এই বিষয় নিয়ে কিন্তু এখনো আলোচনা হচ্ছে। আমি এখানে কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক, আপনি দেখুন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিস্তি, নিরাপদ সড়ক চায়ের সভাপতি নূরে আলম এবং সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কাউট সদস্যরা, পাশাপাশি বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু এই সচেতনতামূলক এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমি একজন স্কাউটের প্রতিনিধি, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে নিরাপদ সড়ক সম্পর্কে আপনি। ছাত্র জনতার অঙ্গীকার সড়ক নিরাপদ সবার, আজকের এই আলোচনা সভায় আমরা এসেছি নিরাপদ সড়ক চাই আন্দোলনের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। নায়ক ইলিয়াস কাঞ্চন এই প্রতিষ্ঠানটি করেন নিরাপদে আমরা যেন সড়কে চলাচল করতে পারি, সেই জন্য এই সংগঠনের পক্ষ থেকে নিরাপদ সড়কের জন্য আমরা একটি 0 পয়েন্ট র্যালি করি, শেষে আলোচনা করি। আলোচনা সভায় আমাদের যেটা প্রত্যাশা সেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই আমরা এবং নির্বিঘ্নে আমরা স্কুলের ছেলেমেয়েরা যেন স্কুলে যেতে পারে, পথচারীরা যেন পারাপার হতে পারে এবং সড়কে যেন যানজট সৃষ্টি না হয়, তার লক্ষ্যে আজকের এই সংগঠনের আলোচনা সভা। এই আলোচনা সভায় আমরা যারা সম্পৃক্ত হয়েছি সবাই নিরাপদ চাই। পরিশেষে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখানকার আয়োজক যে জয়পুরহাট নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সভাপতি নূরে আলম, তার সঙ্গে আমি জানতে চাই যে আপনারা তো দীর্ঘ সময় সচেতনতামূলক নিরাপদ সড়কের জন্য কাজ করছেন, তো এখন কি অবস্থা, কতটুকু সাড়া পাচ্ছেন, কতটুকু মানুষের মধ্যে আপনি? ধন্যবাদ রেজা আপনাকে। আজকে 1993 সালের 22 অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। সেই সূত্র থেকেই আমাদের
নিরাপদ সড়কের উদ্ভাবন এবং আমরা নিরাপদ সড়ককে সারা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছি, যে আন্দোলন সামাজিকভাবে একযোগে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আমরা সারা দেশের মতো এই দিবসটি উদযাপন করছি। এখন আমরা বর্ণিল একটি র্যালির মাধ্যমে র্যালি শেষ করেছি। র্যালি শেষ করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা করছি। আলোচনা সবাই আমাদের এখানে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা আছে, আমাদের সাথে আছে রেড ক্রিসেন্ট, আমাদের সাথে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং রোভার স্কাউটের ছেলেমেয়েরা। ধন্যবাদ আপনাকে। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে 1993 সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ যে স্ত্রী ছিল তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছিলেন এবং জাহানারা কাঞ্চন। ওই তারপর থেকেই কিন্তু চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সারা বাংলাদেশ ব্যাপী এই নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করছেন এবং কমিটি, জেলা কমিটি দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে নিরাপদ সড়ক চায়ের এই সমাবেশ থেকে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে তোহার কাছে চলে যাচ্ছি। তোহা, আপনাকে ধন্যবাদ রেজা। জয়পুরহাটে পালিত হচ্ছে নিরাপদ সড়ক চাই সংগঠনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।